হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে, অর্থাৎ CC1 বা মাইনর 1 সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই পরীক্ষায় কমন পেতে চলেছো। প্রশ্নটা কি আছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রাচীন ভারতে কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি, তাই প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। খনন কার্যের ফলে মাটির তলা থেকে যেসব নিদর্শন পাওয়া যায় সেগুলিকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়: লিপি, মুদ্রা আর স্থাপত্য ভাস্কর্য। এবার প্রথমেই আসছে দেখো, প্রথম পয়েন্ট যেটা আছে লিপি। লিপি সম্পর্কে কি বলা হয়েছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান হলো লিপি। কারণ প্রাচীন ভারতের রাজারা তাদের কীর্তি কাহিনী, আদেশ উপদেশ ইত্যাদি পাহাড়ের গায়ে, পাথরের স্তম্ভে, তাম্র ফলকে খোদাই করে রাখতেন। ফলে ওই সব লিপি বা লেখ থেকে রাজাদের নাম, রাজত্বকাল, শাসন প্রণালী, রাজ্য বিজয় প্রভৃতি বহু বিষয়ে জানা যায়। লিপিকে দুভাগে ভাগ করা যেত, এক হচ্ছে দেশীয় লিপি আর দুই হচ্ছে বিদেশি লিপি। তারপরে কি বলা হচ্ছে দেখো, দেশীয় লিপি, সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের সবচেয়ে প্রাচীন দেশীয় লিপি হলো হরপ্পা সভ্যতার লিপি। তবে এই লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মৌর্য সম্রাট অশোকের সময় ব্রাহ্মী ও খরষ্টিতে লেখা শিলালিপি ও স্তম্ভলিপিগুলি মৌর্য ইতিহাস জানতে নানাভাবে সাহায্য করেছে। 1837 সালে ইংরেজ প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ প্রথম অশোকের লেখগুলি পাঠোদ্ধার করেন। এগুলির প্রাপ্তি স্থান এবং বিষয়বস্তু থেকে অশোকের সাম্রাজ্যের সীমা, প্রতিবেশী রাজ্যের সঙ্গে তার সম্পর্ক, রাষ্ট্র শাসনের চরিত্র, জনকল্যাণমূলক পদক্ষেপ, তার প্রচারিত ধর্মের স্বরূপ ইত্যাদি সম্পর্কে জানা যায়। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি রবি সেনের এরান শিলালিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি থেকে তাদের শাসন, রাজ্যজয় ও অন্যান্য কৃতিত্ব জানা যায়। এছাড়া ধর্মপালের খালিমপুর তাম্রলিপি, সেন যুগের দেওয়াপাড়া প্রশস্তি প্রভৃতি লেখগুলি ভারতের অমূল্য সম্পদ। এবারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো, বিদেশি লিপি। ভারতের বাইরে বিভিন্ন স্থানে যেসব লিপি পাওয়া গেছে সেগুলি থেকে প্রাচীন ভারতের বাইরে উপনিবেশ ও বাণিজ্য বিস্তার সম্পর্কে জানা যায়। পশ্চিম এশিয়ায় প্রাপ্ত বোঘোজকই শিলালিপি থেকে ভারতে আর্যদের আগমনের সময়কাল এবং ব্যাবিলন এবং আসিরিয়ার সঙ্গে ভারতের সাংস্কৃতিক আদান প্রদান সম্পর্কে জানা যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, আবার পারসেপলিস নগরের প্রাপ্ত নকশ-ই-রুস্তম শিলালিপি থেকে পার্সিকদের উত্তর পশ্চিম ভারতের রাজ্য বিস্তার সম্পর্কে জানা যায়। এবারে পরের যেটা আছে দেখো, মুদ্রা। পরের পয়েন্ট হচ্ছে মুদ্রা। এই পয়েন্টটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের প্রথম সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে সমস্ত নোটসের PDF দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তারপরে দেখো, পরের পয়েন্ট হচ্ছে মুদ্রা। সেখানে কি বলা হচ্ছে, খনন কার্যের ফলে ভারতের বিভিন্ন স্থানে প্রচুর দেশীয় বিদেশি মুদ্রা পাওয়া গেছে। মুদ্রা থেকে রাজার নাম, বংশ পরিচয়, ধর্ম, সন, তারিখ, ধাতুর ব্যবহার, আর্থিক পরিচয়
ইত্যাদি জানা যায়। একমাত্র মুদ্রা থেকেই জানা যায় যে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টপূর্ব 1ম শতক পর্যন্ত পাঞ্জাবের প্রায় 30 জন ব্যাক্ট্রিয় গ্রিক শাসক রাজত্ব করেছিল। আবার শক, কুষাণ, পার্সিয়ানদের ইতিহাস রচনায় মুদ্রা হলো মেরুদণ্ড। মুদ্রার প্রাপ্তির স্থান থেকে শাসকের রাজ্যসীমা যেমন জানা যায়, তেমনই জানা যায় বহির্ভারতের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক। মুদ্রায় ব্যবহৃত বিভিন্ন ধাতুর গুণমান দেখে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা বোঝা যায়। আবার মুদ্রার গুণগত মানের অবক্ষয় থেকে আর্থিক দুরবস্থার কথা বোঝা যায়। দক্ষিণ ভারত থেকে প্রাপ্ত রোমান মুদ্রা থেকে ভারত রোম বাণিজ্য সম্পর্কে জানা যায়। ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়কাল। মুদ্রা থেকে যেসব কাল জানা যায় তার মাধ্যমে উল্লেখযোগ্য হলো কনিষ্কের শকাব্দ, প্রথম চন্দ্রগুপ্তের গুপ্তাব্দ, হর্ষবর্ধনের হর্ষাব্দ প্রভৃতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পার্টটা হচ্ছে দেখো, মুদ্রা থেকে ধর্মীয় ইতিহাস জানা যায়। কোনো কুষাণ রাজার মুদ্রায় বিষ ও শিব মূর্তি থাকায় অনুমান করা হয় যে কুষাণ রাজারা শৈব ছিলেন। প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মী দেবীর মূর্তি, সমুদ্রগুপ্তের মুদ্রায় বিনা বাদানুরত মূর্তি থেকে ধর্ম, মত ও ব্যক্তিগত রুচিবোধ জানা যায়। সমুদ্রগুপ্তের অশ্বমেধা যজ্ঞ এবং যজ্ঞ করে তার মুদ্রায় অশ্বের মূর্তি খোদাই করান। তারপরে আছে দেখো স্থাপত্য ও ভাস্কর্য, পরের পয়েন্ট। খনন কার্য চালিয়ে প্রাচীন ভারতে বহু স্থাপত্য ভাস্কর্যের গুরুত্ব অপরিহার্য। সিন্ধু উপত্যকায় বিহারের সারনাথ, অজন্তা, ইলোরা গুহা মন্দির ও গুহাচিত্র, সাঁচি স্তূপ, বুদ্ধগয়া মন্দির প্রভৃতি প্রাচীন ভারতের উন্নত স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের নিদর্শন। এবার আছে মূল্যায়ন দেখো। সুতরাং দেখা যাচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব অতুলনীয়। মধ্যযুগ থেকে লিখিত ইতিহাস পাওয়া গেলেও প্রত্নতত্ত্বকে একেবারে বাদ দেওয়া যায় না। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার অনেক সময় আমাদের প্রচলিত ধারণাকে পাল্টে দিয়েছে। প্রত্নতত্ত্বের সাহায্যে যে ইতিহাস হয় তা বিজ্ঞান ভিত্তিক। প্রত্নতত্ত্বের মাধ্যমে যে ইতিহাস হয় সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। এই ছিল তোমাদের আজকের ক্লাস।